চতুর্থ দফায় ৬০ উপজেলায় ভোট গ্রহণ শেষে চলছে গণনা। কাল দুদকে যাচ্ছেন না বেনজির। ১৫ দিনের সময় চেয়ে আইনজীবীর মাধ্যমে আবেদন। ব্যক্তির অপরাধের দায় নেবে না কোনো বাহিনী। গোপালগঞ্জের র্যাব মহাপরিচালক। চট্টগ্রামে ১৫০০ টাকার এলাচ বিক্রি হচ্ছে ৪,৫০০ হাতে নাতে ধরল ভোক্তা অধিকার। আমদানিকারকদের ওপর দায় চাপানোর চেষ্টা, দোকানদারদের ১ লাখ টাকা জরিমানা। যমুনার পানি বাড়ায় তীব্র ভাঙন। সিরাজগঞ্জ ও পাবনার অর্ধশত ঘরবাড়ি বিলীন। আতঙ্ক উৎকণ্ঠায় দিন কাটছে বাসিন্দাদের। ঠেকাতে জরুরি ব্যবস্থা নেওয়ার দাবি। বাংলার সময়ের সঙ্গে আছি আমি মার্জিয়া শ্রেয়া। উপজেলা নির্বাচনের চতুর্থ ধাপের ভোট গ্রহণ শেষে চলছে গণনা। দুই একটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া দিনভর পরিবেশ ছিল শান্তিপূর্ণ। শেষ দফায় সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলে ৭টি উপজেলায়। সকালে ভোটার কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উপস্থিতি বাড়ে। পুরুষের পাশাপাশি নারী ভোটারের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। এমনকি নিজের অধিকার প্রয়োগে পিছিয়ে ছিলেন না বয়সের ভারে নুয়ে পড়া ভোটাররাও। এলাকার উন্নয়নে যোগ্য প্রার্থী বাছাইয়ে ভোট কেন্দ্রে উপস্থিত হন বিশেষভাবে সক্ষম ব্যক্তিরাও। পিছিয়ে ছিলেন না সিলেটের কানাইঘাটের পানিবন্দী এলাকার বাসিন্দারা। কেন্দ্রের কক্ষেও ছিল পানি। ঘরবাড়ি, রাস্তাঘাট, ফসলি জমি তলিয়ে গেলেও নৌকায় করে কেন্দ্রে যান ভোটাররা। ভোট গণনার খবর জানাতে এই মুহূর্তে রংপুরের বদরগঞ্জে আছেন রিপোর্টার আব্দুর রশিদ জীবন। সরাসরি যাচ্ছে তার কাছে। এখন থেকে ২ ঘন্টা আগে অর্থাৎ বেলা ৪টা বাজার সাথে সাথে কিন্তু ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপের যে নির্বাচন সেটি কিন্তু শেষ হয়েছে। এখন ভোট গণনা চলছে। এই মুহূর্তে আমি আছি রংপুরের বদরগঞ্জ উপজেলা এবং রংপুরের বদরগঞ্জ, তারাগঞ্জ সহ বিভাগের 5টি উপজেলায় কিন্তু এই চতুর্থ ধাপের উপজেলা নির্বাচন আজকে অনুষ্ঠিত হয়েছে। এখন কিন্তু ভোট গণনার কাজ চলছে। আর এই মুহূর্তে আমি যে উপজেলাটি রয়েছে এটি হচ্ছে বদরগঞ্জ উপজেলার ফলাফল গ্রহণ কেন্দ্র। এখান থেকে আসলে এই উপজেলা নির্বাচনী ফলাফল ঘোষণা করা হবে। তো এই উপজেলার কথা যদি বলতে যাই, এখানে একটি পৌরসভা এবং 10টি ইউনিয়ন নিয়ে আসলে এই উপজেলা গঠিত এবং 103টি ভোট কেন্দ্রে আসলে আজকের এই চতুর্থ দফার ভোট কেন্দ্র গ্রহণ হয়েছে। এবং এখন কিন্তু আমরা যদি দেখছি যে এক এক করে বিভিন্ন সেন্টার থেকে আসলে ভোটের যে ফলাফল সেটি কিন্তু আসতে শুরু করেছে একটি দুটি করে। যেহেতু আসলে ব্যালটে ভোট অনুষ্ঠিত হয়েছে সেই কারণে আসলে কিছুটা দেরিতে আসলে ভোটের ফলাফলগুলো আসছে। এবং এই উপজেলায় আসলে 2জন চেয়ারম্যান প্রার্থী আসলে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবং আরেকটি ব্যাপার জানিয়ে রেখে এখানে পুরুষ যে ভাইস চেয়ারম্যান পদটি রয়েছে সেখানে অন্য কোনো প্রার্থী না থাকায় একজন প্রার্থী ছিলেন রেজাউল করিম শাহ, তাকে আসলে বিনা প্রতিদ্বন্দ্বিতা ঘোষণা করা হয় অনেক আগে। এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে আসলে 3জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবং এই যে উপজেলাটি রয়েছে এখানে মোট ভোটার 2,43,068 এবং এখন পর্যন্ত আমরা উপজেলার কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা শুনতে পারিনি। এবং একজনকে মাত্র জাল ভোট দেওয়ার কারণে 5,000 টাকা জরিমানা সহ 6 মাসের জেল দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এবং আমরা যেটি দেখছি যে প্রতিটি কেন্দ্রে আসলে 13 জন করে আনসার সদস্য ছিল, নিরাপত্তার জন্য 4 জন করে পুলিশ সদস্য। একই সাথে কেন্দ্রের বাইরে কিন্তু আসলে বিজিবির টহল, পুলিশের টহল, র্যাবের টহল সব মিলে কিন্তু আসলে নিরাপত্তার চাদরে কিন্তু ঢেকে ফেলা হয়েছিল পুরো যে নির্বাচনী এলাকাগুলো সেগুলো। এবং নির্বাচনী যে পরিবেশ সেটি কিন্তু আমরা একেবারে শান্তিপূর্ণ দেখেছি। এবং সাধারণ মানুষ কিন্তু স্বতঃস্ফূর্তভাবে তাদের যে ভোটের যে অধিকার সেটি কিন্তু তারা প্রয়োগ করেছেন। এবং রংপুরের আরেকটি যে উপজেলা রয়েছে সেটিও কিন্তু আসলে আমরা দেখছি এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এবং আমরা যেটি দেখছি যে এখন নির্বাচনের যে ফলাফল সেটি কিন্তু আসলে আসতে শুরু করছে একটি দুটি করে। এবং আর একটু পরেই কিন্তু বোঝা যাবে যে আসলে এই নির্বাচনের ফলাফলগুলো যখন আসবে তখন আসলে ফল ঘোষণা করা হবে। তো সব মিলে এই ছিল আমার কাছে রংপুরে ফলাফল ভোট গণনার সবশেষ পরিস্থিতি। দুদকে হাজির হওয়ার নির্ধারিত দিনের আগেই আইনজীবীর মাধ্যমে তারিখ পেছানোর আবেদন করলেন সাবেক আইজিপি বেনজির আহমেদ। বিকেলে 15 দিনের সময় চেয়ে দুদকে এই আবেদন করা হয়। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আবারও বলেছেন বেনজির কোথায় আছেন তা তার জানা নেই। আর র্যাব মহাপরিচালক বলছেন ব্যক্তির অপরাধের দায় বাহিনী নেবে না। দুদকের তলবে সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদের উপস্থিত হতে দেয়া সময়ের আর বাকি কয়েক ঘন্টা। এর মাঝে আইনজীবীর মাধ্যমে দুদকে জিজ্ঞাসাবাদ পেছানোর আবেদন করলেন বেনজির আহমেদ। বুধবার বিকেলে এই তথ্য জানান তার আইনজীবী।
এদিকে বুধবার দুপুরে র্যাবের নবনিযুক্ত মহাপরিচালক মোহাম্মদ হারুনুর রশিদ গোপালগঞ্জে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে বেনজির ইস্যুতে কথা বলেন। তার অপকর্মের দায় কোনো বাহিনী নেবে না বলে মন্তব্য করেন তিনি। একটা ফোর্স তো এখানে কারো দায় নিবে না, বুঝতে পারছেন না? কেউ যদি কোনো ভুল ত্রুটি করে থাকে এটা কিন্তু ফোর্স এই দায় নেবে না, এর দ্বারা ইন্ডিভিজুয়াল। আবেদন করলেও বেনজির কোথায় আছেন তা জানে না স্বরাষ্ট্র মন্ত্রণালয়, জানিয়েছেন মন্ত্রী নিজেই। বেনজির আহমেদ সাহেব কোথায় গিয়েছেন সেটা আমি সেদিন বলেছিলাম আমার জানা নেই, জানতে হবে। আমিও আপনাদের মতো এখনো সুনিশ্চিত নয় কোন জায়গায় গিয়েছেন। তো আমি শুনছি আপনাদের মতন তিনি সিঙ্গাপুর গিয়েছিলেন, আমি একটু জানি। সে হয়তো ফিরে আসবেন, সে এসে নিশ্চয়ই যে সমস্ত অপবাদ তার নামে আসছে কিংবা তার নামে যে সমস্ত আসছে এগুলি ফেস করবেন তিনি। এর আগে উচ্চ আদালতে দুদক আইনজীবী জানিয়েছিলেন আইনজীবীর মাধ্যমে হাজির হওয়ার তারিখ পেছানোর আবেদন করতে পারবেন বেনজির। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামের খাতুনগঞ্জে 1500 টাকায় আমদানি করা এলাচ বিক্রি হচ্ছে 4500-এ। ভোক্তা অধিকারের অভিযানে হাতে নাতে ধরা পড়েছে আমদানিকারক প্রতিষ্ঠান এবি ট্রেডার্স। এদিকে বাড়তি দামের দায় আমদানিকারকদের ওপর চাপানোর চেষ্টা খুচরা বিক্রেতাদের। এ সময় এবি ট্রেডার্সকে 1 লাখ ও খুচরা 2 প্রতিষ্ঠানকে 15,000 টাকা জরিমানা করে সংস্থাটি। কোরবানির মৌসুম ঘনিয়ে আসতেই চড়া হতে শুরু করেছে চট্টগ্রামের খাতুনগঞ্জের মশলার বাজার। এলএনজি এলাচের খরচ কেজি প্রতি 1450 থেকে 1500 টাকা। তবে আমদানিকারক প্রতিষ্ঠান এবি ট্রেডার্স তা পাইকারি পর্যায়ে বিক্রি করছে 4500 টাকায়। খুচরায় বিক্রি হচ্ছে আরো বাড়তি দামে। সামান্য একটু লোভের জন্য আজকে অপমানটা লাগতেছে। বুধবার সকালে এক অভিযানে এবি ট্রেডার্সের বাড়তি দামে এলাচ বিক্রির প্রমাণ পেয়েছে ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তর। এ সময় অপরাধের কথা স্বীকারও করেন প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী অমর কান্তি দাস। নিশ্চয়ই আমার লোভ ঢুকে গেছে, নাহলে আমি রেডি মাল যদি 3200-3300 বেশি, এখানে যদি 2800 বেশি, একদিনের মধ্যে মাল চলে যাবে 50 টন 100 টন। ইন্ডিয়া যদি কমতে হয়ে যায় তাহলে এখানে কোনো কেউ সাধ্য নাই যে মার্কেটটা ধরে রাখবে। খুচরা ব্যবসায়ীদের অভিযোগ আমদানিকারকদের কারণেই খুচরা পর্যায়ে বাড়তি দামে মশলা বিক্রি করতে হচ্ছে। বেড়ে যাচ্ছে, ওটা তো আমাদের দায়ভার না। আমরা তো স্লিপ দেখাইছি, তাদের থেকে কিনছি, ওদের কাছে তো দায়িত্ব হবে, আমাদের কাছে ওইখানে যে ধরতে পারবে না। ওই যে আমরা 10 কেজি 20 কেজি কিনি, তো আমাদের উপর 80 ফেসার। এ সময় আমদানিকারক প্রতিষ্ঠান এবি ট্রেডার্সকে 1 লাখ ও খুচরা 2 প্রতিষ্ঠানকে 15,000 টাকা জরিমানা করে ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তর। প্রতি কেজি এলাচের ওনার 1444 টাকা ওনার খরচ পড়ে। বর্তমানে উনি এটা 4480 এবং 4550 পর্যন্ত বিক্রি করেছেন। এটা তারা ঠিক করেনি, এটা তো ভবিষ্যতে তারা এটা আর করবে না। ভারত থেকে দেশে জিরা ও এলাচ, চীন, ভিয়েতনাম ও গুয়েতেমালা থেকে লবঙ্গ ও দারুচিনি আমদানি করা হয়। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। আন্তর্জাতিক সাহায্য সংস্থা ইউনিসেফে চাকরির নামে চট্টগ্রামে কয়েক হাজার মানুষের কাছ থেকে 2 কোটি টাকা হাতিয়ে নিয়েছে এক প্রতারক। অবশেষে পুলিশের হাতে ধরা পড়েছে সে। এদিকে প্রতারকের বিচারের দাবিতে থানায় অবস্থান নেন ভুক্তভোগীরা। চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানার সামনে অবস্থান কর্মসূচিতে অর্ধশতাধিক নারী পুরুষ, যারা আন্তর্জাতিক সাহায্য সংস্থা ইউনিসেফের চাকরির নামে প্রতারণার ফাঁদে পড়ে খুইয়েছেন নগদ টাকা। অনেকে আবার মাঠ পর্যায়ে শিশু শিক্ষা কার্যক্রম, গর্ভবতী মায়েদের নানা সুযোগ সুবিধা, অসহায় মানুষদের সহযোগিতায় রেজিস্ট্রেশনের জন্য লাখ লাখ টাকা তুলে এনে দিয়েছেন প্রতারক মোজাম্মেল হককে। মানুষের ভালোই করতেছি, আমরা স্যালারিও পাচ্ছি, তাহলে আমাদের কাছে প্রস্তাবটা ভালো লাগলো, তাই আমরা এটা করলাম। ইউনিসেফকে বিক্রি করে আমাদের কর্মীদের বাহিরেও উনি আরো 1 কোটি টাকার মতো নিছে। ভুক্তভোগীরা জানায়, গত বছরের নভেম্বরে নগরীর ফল্লাতুলি এলাকায় ইউনিসেফের স্থানীয় কার্যক্রম শুরু করার নামে কয়েকশো নারী কর্মী নিয়োগ দেয় প্রতারক মোজাম্মেল হক। এইসব কর্মীদের এলাকার বিভিন্ন বাড়ি বাড়ি পাঠিয়ে কম দামে অটোরিকশা কিংবা বাড়ি নির্মাণের কথা বলে নামমাত্র রেজিস্ট্রেশন ব্যয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নেয় প্রতারক। মঙ্গলবার রাতে প্রতারক মোজাম্মেল হককে হাতে নাতে ধরে পুলিশে সোপর্দ করে ভুক্তভোগীরা। জুন মাসে পরে বলছে কি, বলার পর বলছে 10 তারিখে কিছু না একটা কিছু করবে। এর মধ্যে আমাদের সবাই কর্মী, এরা যারা ইউনিসেফের কর্মী আছে, এরা সবাই ওনাকে ধরে প্রেস ক্লাব থেকে থানায় রাখছে। এই বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি পুলিশ, তবে আটক মোজাম্মেলের বিরুদ্ধে প্রতারণার মামলা করবে বলে জানায় ভুক্তভোগীরা। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। বাংলার সময়। রাজশাহীর পদ্মায় হবে বঙ্গবন্ধু ইউনিভার্সিটি। একপাশে কটেজ, হোটেল, রিসোর্ট, গলফ ক্লাব, সুইমিং পুল, ওয়াকওয়ে সহ নানা সুযোগ সুবিধা থাকবে। আরেক পাশে স্থাপন করা হবে 200 থেকে 250 মেগাওয়াটের সৌর বিদ্যুতের প্ল্যান্ট। সিটি মেয়র জানিয়েছেন, একনেকে অনুমোদন পেলে বর্তমান সরকারের মেয়াদেই প্রকল্পের কাজ শুরু হবে। হাবিবুর রহমান পাপ্পুর ছবিতে সাইফুর রহমান রকির রিপোর্ট।
রাজশাহী মহানগরীর কোল ঘেঁষে বয়ে গেছে পদ্মা নদী। বর্ষা মৌসুমে ভারত ফারাক্কার বাঁধ খুলে দেয় নদীর পানি টইটুম্বর থাকলেও শুষ্ক মৌসুমে জাগে চর। এজন্য ক্যাপিটাল ড্রেজিং এর মাধ্যমে নদীর নাব্য ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। পদ্মার টিবাদ থেকে ফুলতলা জাহাজঘাট এই অংশে বঙ্গবন্ধু রিভার সিটি গড়ে তোলার লক্ষ্যে প্রতিরক্ষা বাঁধ তৈরির পরিকল্পনা গ্রহণ করেছে। এছাড়া বঙ্গবন্ধু রিভার সিটির আরেক পাশে সোলার পাওয়ার প্ল্যান্ট স্থাপন করা হবে। বিনোদনকে মাথায় রেখে সেটি করা হবে। সেখানে ট্যুরিজমকে আকৃষ্ট করার জন্য কটেজ, হোটেল, মোটেল, রিসোর্ট, ওয়াকওয়ে, গলফ কোর্স ইত্যাদি নানা রকম বিষয় সেখানে থাকবে। নগরবাসীদের আশা, বিনোদনের ক্ষেত্রে নতুন মাত্রা যুক্ত করবে বঙ্গবন্ধু রিভার সিটি। সামনে নদীকে ঘিরে যে একটা প্রকল্প তৈরি হবে, মানুষ আর কক্সবাজারে বেড়াতে যাবে না, রাজশাহীর মানুষ। এখানে যদি ইন্ডাস্ট্রিয়ালাইজেশনটা হয়, নদী খনন করা হয়, তাহলে এটা অবশ্যই অর্থনৈতিক প্রবৃদ্ধি নিয়ে আসবে। সংশ্লিষ্টরা জানান, একনেকে অনুমোদন পেলে বর্তমান সরকারের মেয়াদে বঙ্গবন্ধু রিভার সিটির কাজ শুরুর পরিকল্পনা রয়েছে। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। চতুর্থ দফায় 60 উপজেলায় ভোট গ্রহণ শেষে চলছে গণনা। কাল দুদকে যাচ্ছেন না বেনজির। 15 দিনের সময় চেয়ে আইনজীবীর মাধ্যমে আবেদন। ব্যক্তির অপরাধের দায় নেবে না কোনো বাহিনী, গোপালগঞ্জের র্যাব মহাপরিচালক। এই ছিল বাংলার সময়ের আয়োজন। এরপর সন্ধ্যার সময় আপনাদের সঙ্গে থাকবেন সহকর্মী সজল মিত্র রিচার্ডস। ধন্যবাদ শ্রেয়া আপনাকে। সন্ধ্যার সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।